দিল্লি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফোকলোর অ্যান্ড মাইথোলজি ডিপার্টমেন্টের একটি দল রহস্যময়ী পৌরাণিক প্রাণীটি নিয়ে গবেষণা করতে কানাডার উত্তরে মন্টারিওতে পৌঁছেছিল। প্রচণ্ড বাতাস আর হিমেল হাওয়ার ঢাকা জঙ্গলের মধ্যে দলের 5 সদস্য দিয়া, রাহুল, বিবেক, রুবিনা আর ঈশান একটি ছোট্ট স্থানীয় অফিসের বাইরে দাঁড়িয়েছিল। ওদের সামনে দাঁড়িয়েছিল জ্যাক মার্টিন, একজন স্থায়ী গাইড, যার মুখে স্পষ্ট সতর্কবাণী ছিল। দেখো, তোমাদের সবাইকে এখনই আমি বলে দিচ্ছি, যেখানে তোমরা যাচ্ছ ওই এলাকাটা সুরক্ষিত নয়। ওখানকার বরফ কখনো গলেনি, বুঝেছ? আর খিদে সব সময় জীবন্ত থাকে। ওয়েন্ডিগো শোয় না, ও দেখতে থাকে, বেছে নেয়। এটা কোনো মজা নয়। কিন্তু টিম জ্যাকের চেতাবনী একদম শুনল না। আর এটা শুধু জঙ্গলের একটা গল্প কাহিনী। আমরা হলাম বৈজ্ঞানিক, আর আমরা ওয়েন্ডিগো সত্যটা জানতে এসেছি, নাকি ভয় পেতে। আমরা আদিবাসী গল্পের মধ্যে লুকোনো সত্যের সন্ধান করছি। অতীতে অনেক মিথ্যা প্রমাণিত হয়েছে। যদি ওয়েন্ডিগোকে পেয়ে যাই তাহলে ওনাকে নিয়ে একটা ইন্টারভিউ নেব, আর তোকে অবশ্যই দেখাবো, জ্যাক। কিন্তু জ্যাক এখন আর তর্ক করতে চাইছিল না। ওখান পর্যন্ত পৌঁছে দেওয়া হলো আমার কাজ, তারপরে শুধুমাত্র তোমাদের দায়িত্ব থাকবে। জ্যাক জঙ্গলের দিকে এগিয়ে যায় আর 5 জন তার পেছনে অনুসরণ করে। ঘণ্টা খানেক হাঁটার পর তারা একটা বিশাল গুফার সামনে পৌঁছে যায়। চারদিকে বরফে ঢাকা পাথর, আর বাতাসে এক অদ্ভুত শিহরণ জাগে। দেখো এই ছবিগুলো, দেখতেও মানুষের মতোই, কিন্তু এদের শরীরে হরিণের মতো বাঁধা। এই হলো সেই মাইথোলজিক্যাল ক্রিয়েচার। এখানেই ওয়েন্ডিগো থাকে, যাকে তোমরা দেখতে এসেছো। দেখ, ভয় পাওয়ার অনেক চেষ্টা করছিস তুই আমাদেরকে। সব থেকে বেশি হলো তোকে নিজেই যেন ভীতু মনে হচ্ছে। জ্যাক একটি ছবির দিকে ইঙ্গিত করে। সেখানে একটি আদিবাসী লিপিতে কিছু একটা লেখা ছিল। এটা কিছু একটা বলছে। কি লেখা আছে? খিদে ভেতর থেকে লাগে আর বাইরের শরীরকে খেয়ে ফেলে। আজে বাজে কথা বলা বন্ধ করো তো, আর ভেতরে চলো। মনে হচ্ছে এখনই তুফান আসবে। আর যদি ওয়েন্ডিগো আশেপাশে কোথাও থাকে তাহলে নিশ্চয়ই সে খালি পেটেই থাকবে, কারণ আমি আগে থেকেই না খেয়েই রয়েছি। তা তুই ঠিকই বলেছিস। ক্ষুধার্ত ওয়েন্ডিগোকে ক্ষুধার্ত মানুষই তো ভয় দেখাতে পারে। অজ্ঞতার হাসির আড়ালে লুকিয়েছিল এক অদৃশ্য ফাটল, যা এখন খুলতে চলেছে। আমাদের সাথে ভেতরে যাবি না নাকি জ্যাক? জ্যাক না হেসেই উত্তর দেয়, কোনো পাগল কুকুর আমাকে কামড়ায়নি। তোমাদের মরার যখন শখ রয়েছে তোমরা যাও তো, আমার কোনো শখ নাই। এইটুকু বলে জ্যাক ঘুরে দাঁড়ায় আর পেছনে না দেখে বরফে ঢাকা জঙ্গলের দিকে তাড়াতাড়ি চলে যায়। জ্যাকের যাওয়ার কিছুক্ষণ পরই আকাশ তার রূপ পাল্টে ফেলে। বাতাস প্রচণ্ড দ্রুত হয় আর তুষারপাত সব কিছু ঢেকে দেয়। তাড়াতাড়ি চলো ভেতরে, ঝড় উঠেছে। 5 জন বন্ধু গুফায় চলে যায়। বাইরে ঝড় খুব বিপজ্জনক দেখাচ্ছে। আরে টেনশন করো না, আমাদের কাছে 2-3 দিনের খাবার রয়েছে। তুফান ততদিনে থেমে যাবে। আর হতেও তো পারে আমরা যাকে নিয়ে রিসার্চ করতে এখানে এসেছি সেই ওয়েন্ডিগোই এই গুহাতে আশ্রয় নিতে চলে আসবে। সবাই হেসে ওঠে, কিন্তু গুফার দেয়াল নীরব রইল। সময় যেন থেমে যায়। বাইরে ঝড় চলছিল আর 3 জনের খিদে পেয়েছিল। 3 দিন কেটে যায়, খাবার ফুরিয়ে যায়, রাস্তা বন্ধ হয়ে গেছিল। শীত নেমে এসেছে আর হাড়ের মধ্যে ঢুকে যায়। অন্ধকারে শুধু নিঃশ্বাসের শব্দ প্রতিধ্বনিত হয়। আমাদের ভয় পেলে চলবে না, কিন্তু আমরা একসাথে কিছু করে এখান থেকে বেরিয়ে যাব, ঠিক আছে? কিন্তু এখন চেহারা বদলে গেছিল। চেহারা, মুখ সব শুকনো, চোখে খালি ছিল। আমাদের কাছে খাবার নেই বিবেক, আর বাইরে শুধু তুষারপাত আর কিচ্ছু না। তুমি কেন মানছো না আমরা আটকে গেছি? যদি এরকমই হয় তাহলে আমাদের তাপমান কম হবে, আর শুধু শরীর নয়, আত্মাও কেঁপে উঠবে। এই কথা শুনে ঈশানও কিচ্ছু বলল না। ঝড় তখনও থামল না, কিন্তু সেই গুফার অন্ধকারে ভয়ের চেয়ে খিদা বড় হয়ে যাচ্ছিল। ঈশান আস্তে আস্তে গুফার বাইরের দিকে পা বাড়ায়।
ঈশান, কোথায় যাচ্ছ? আরে পাগল হলি নাকি? হ্যাঁ, আরে তুফানে মারা যাবি তো। আরে দাঁড়া ভাই, দাঁড়া, এখন কেউ বাইরে যেতে পারবে না। ঈশান প্লিজ, আমাদের কথা শোনো। ঈশান এখন কারোর কথা না শুনে গুফা থেকে বাইরে বেরিয়ে কয়েক কিলোমিটার দূরে একটা সাদা মাঠে সে কিছু একটা পড়তে শুরু করে দেয়। সে কাঁপতে কাঁপতে তার কাছে যায়। একটা মরা বুনো হরিণ পড়েছিল। শুধুমাত্র একটা টুকরো জীবন্ত থাকার জন্য। সে নিচু হতেই যাচ্ছিল, তক্ষুনি হঠাৎ করে হরিণের ঘাড় কেঁপে ওঠে, চোখ জ্বলন্ত লাল হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়ায়, কিন্তু এখন তার শরীর যেন মানুষের মতো, হাত মানুষের আর চেহারা একটা ভয়ঙ্কর হরিণের মতো। সে কোনো পশু ছিল না আর কোনো মানুষও নয়, সে ছিল ক্ষুধার দেবতা ভিন্ডিগো। ভয় পেও না ঈশান, খিদে তোমার মধ্যে ছিল, আমি তো শুধু তাকে রাস্তা দেখিয়েছি। এইটুকু বলার পর ভিন্ডিগো অদৃশ্য হয়ে যায় আর ঈশান মাটিতে পড়ে যায়। ঈশান যখন চোখ খোলে তখন সে নিজেকে বদলানো দেখতে পায়। ঈশান টলতে টলতে গুফায় ফিরে আসে। ঈশান, কোথায় গেছিলে? কি হয়েছে তোমার? ভাই তুই চুপ করে আছিস কেন রে? আরে তোর মুখটা কেমন যেন হয়ে গেছে। ঈশান, তুমি কিছু দেখতে পেয়েছো বাইরে? ঈশান কিছু না বলেই ওদের চারজনকে দেখতে থাকে। সে নিঃশব্দে গুফার কোনায় গিয়ে শুয়ে পড়ে। আরে বাইরে কেন গিয়েছিলি? কিছু কি পেলি? কিচ্ছু না। দেখ ভাই, আমাদের সবার খিদে পেয়েছে, তার উপর তুই কোনো কথা বলছিস না। সব ঠিক আছে তো? সব খুব শিগগির ঠিক হয়ে যাবে। ভিন্ডিগো এখন পুরোপুরিভাবে ঈশানের আত্মাকে দখল করে নিয়েছে। হঠাৎ তার আঙুলগুলো লম্বা হয়ে যায় আর সূচলও হয়, চোখ সামান্য লাল হয়ে ওঠে। হঠাৎ রুবিনার চোখ খুলে যায়। ঈশান! ঈশান আস্তে আস্তে তার দিকে তাকায়। তার চোখ রক্তে লাল হয়ে গেছিল। রুবিনা ভয়ে পিছিয়ে যায়, কিন্তু তার আগে যে চিৎকার করে, ঈশান তার উপর ঝাঁপিয়ে পড়ে। চিৎকারের শব্দ প্রতিধ্বনিত হয়, কিন্তু তারপর সব শান্ত হয়ে যায়। রুবিনা, রুবিনা কোথায় গেল? বিবেকের চোখ গুফার কোনায় যায়, যেদিকে দেয়ালে রক্ত ছড়ানো ছিল। ও মাই গড! ঈশান, তুই রাত্রে কোথায় ছিলি? ওই খিদেটা বেশি ছিল। হঠাৎ করে কিছু বোঝার আগেই সে ঈশানের ওপর ঝাঁপায়। একটা ভয়ঙ্কর চিৎকার, তারপর সব নীরব হয়ে যায়। আমাদের এখান থেকে বেরোতে হবে, যা করেই হোক। আমাদের ঈশান হতে পারে না, ও অন্য কিছু হয়ে গেছে এখন। হঠাৎ গুফার ছাদ থেকে কিছু একটা ধসে পড়ে। ঈশান এখন পুরোপুরি ভিন্ডিগোতে রূপান্তরিত হয়েছে। হরিণের মতো শিং, লাল চোখ, লম্বা কালো আঙুল। খিদে কখনোই থেমে থাকে না। বিবেক চিৎকার করে, কিন্তু ঈশান তাকে ধরে দেয়ালে আঘাত দেয়। দিয়া গুফা থেকে বেরিয়ে আসে আর ঝড়ের দিকে ছুটতে শুরু করে। দিয়া ঝড়ের মাঝে অজ্ঞান হয়ে যায়। যখন মৃত্যু চারদিকে ছিল, তখন কেউ তাকে আঁকড়ে ধরে। তিনি একজন আদিবাসী ছিলেন। কিছুক্ষণ পর নড়াচড়া আগুনের সামনে দিয়া বসেছিল। হয়তো তুমি বেঁচে রয়েছ, আর মনে হচ্ছে বাকি তোমার বন্ধুরা সবাই মারা গেছে। ওটা কি ছিল? ওটা আমাদের বন্ধু ঈশান ছিল না, মানুষই ছিল না। ভিন্ডিগো, ও খিদের আত্মা। ও আত্মা খায় না, ও ভূত হয়ে গিয়ে ভেতরে ঢুকে পড়ে। ও ঈশান ছিল, প্রথমবার ওই বাইরে গেছিল। সেই জন্যই তোকে বেছে নেওয়া হয়েছিল। ভিন্ডিগো সবসময় তাকেই বেছে নেয় যে খিদেতে ভেঙে পড়ে একেবারে। ও শরীরে নয়, আত্মার মধ্যে ঢুকে পড়ে তো একদম। তাহলে কি এখন ও জীবিত নেই? ভিন্ডিগো কখনো মরে না, ও শুধুমাত্র একটা শরীর থেকে অন্য শরীরে যায়। তখন খিদে থাকবে, ও থাকবে। দিয়া একা ছিল আর জীবিত ছিল, হয়তো এই জন্যেই যে সে খিদের চোটে ভেঙে পড়েনি। ভেন্ডিগো,
এটা শুধু একটা গল্প নয়, এটি একটি সতর্কবাণী। সে যে কোনো আত্মায় ঢুকতে পারে যে খিদের চোটে ভেঙে পড়ে। ঈশান, আমার বন্ধু, হয়তো কোথাও খাবার খুঁজে বেড়াচ্ছে।